প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালোই আছেন। আমি ডক্টর কস্টা। আমি বর্তমানে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের অন্তর্ভুক্ত একটি হাসপাতালে ডাক্তার হিসেবে কর্মরত আছি। এখানে আমি প্রতিনিয়তই উন্নত চিকিৎসা ব্যবস্থা দেখতে পাচ্ছি এবং এটিও দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিভাবে এদেরকে সাহায্য করে যাচ্ছে। এই ভিডিওতে আমি বলবো আমাদের ভবিষ্যতের স্বাস্থ্যসেবা কেমন হতে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো ডাক্তার হিসাবে এবং রোগী হিসাবে। সুতরাং যারা বৈজ্ঞানিক মন মানসিকতার মানুষ রয়েছেন তারা এই ভিডিওটি দেখলে বেশ মজা পাবেন। অনেকেরই প্রশ্ন আসতে পারে যে একজন ডাক্তার হয়ে আমি কিভাবে এই ধরনের কম্পিউটারাইজড টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং নিয়ে কথা বলবো। অবশ্যই এই বিষয়গুলো আমি ইউজ করছি এবং আমার কিছুটা হলো টেকনোলজিক্যাল নলেজ রয়েছে। আমার ওয়েবসাইট আমি নিজে কোডিং করেছি এবং মেনটেন করি। আমার ইউটিউব চ্যানেল আমি নিজে মেনটেন করি। সুতরাং ডাক্তার হলেও কম্পিউটার সম্পর্কে আমার নলেজ একেবারে কম নয়। এখন মূল ভিডিওতে আসবো, কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের হেল্প করে যাচ্ছে। প্রথম বিষয় হচ্ছে, আপনাদের যদি কোনো এক্স-রে করানোর প্রয়োজন পড়ে বা কোনো সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান, যদি আপনাদের কোনো হাড় ভাঙার জন্য বা ফুসফুসের সমস্যার কারণে অথবা ব্রেনের কোনো স্ট্রোক বা কিছুর জন্য এই ধরনের টেস্ট করানোর প্রয়োজন পড়ে, তাহলে কি হয়? তাহলে আপনারা এক্স-রে বা সিটি স্ক্যান করতে যান এবং সেখানে আপনাদের জন্য ফিল্ম জেনারেট হয়, এক্স-রে ফিল্ম তৈরি হয়। সেই ফিল্মটা কিন্তু একজন রেডিওলজিস্টের কাছে যায়। সেই রেডিওলজিস্ট সেই ফিল্মটা দেখে দেখে একটা রিপোর্টিং করে। পরে সেই রিপোর্টটা নিয়ে আপনি আবার ডাক্তারের চেম্বারে যান রিপোর্টের অর্থ কী সেটা বোঝার জন্য। তো এতে করে অনেক সময় নষ্ট হয়। এখানে যেটা দেখতে পাচ্ছি যে কারো একটা এক্স-রে বা সিটি স্ক্যান যদি দেওয়া হয়, সাথে সাথে এআই বা কম্পিউটার তার মেশিন লার্নিং অ্যালগোরিদম দিয়ে সেটার অর্থ বুঝে ফেলে এবং একটা রিপোর্ট জেনারেট করে দেয় উইদিন সেকেন্ডস। বেশিরভাগ ক্ষেত্রে সেই রিপোর্টের অ্যাকুরেসি মোর দেন 90% হচ্ছে আজকাল। এরপরেও যদি আমাদের সন্দেহ হয়, তাহলে একজন রেডিওলজিস্ট আছেন যাকে আমরা ফোন করতে পারি এবং উনি ম্যানুয়ালি দেখে রিপোর্টটা তৈরি করতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটার প্রয়োজন হয় না, যার ফলে প্রচুর পরিমাণে টাইম এবং রিসোর্স সেভ হচ্ছে। দ্বিতীয় যে বিষয়ে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটি হচ্ছে নতুন ধরনের ড্রাগ বা ভ্যাকসিন ডেভেলপমেন্ট। একটা মেডিসিন তৈরি করতে প্রচুর রিসোর্স লাগে এবং প্রচুর ডেটা লাগে। সেই ডেটার উপর ভিত্তি করে অনেক ধরনের টেস্ট করতে হয় অনেক মানুষের উপরে, তারপরে ফাইনালি কিন্তু মেডিসিনটা তৈরি হয়। এবং এরপরেও কিন্তু অনেক রিসার্চ অব্যাহত থাকে সেই মেডিসিন কিভাবে কাজ করছে লং টার্মে অ্যান্ড শর্ট টার্মে, সেই বিষয়গুলো বোঝার জন্য। তো প্রপার এআই মডেল তৈরি করার মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটাকে অনেক দ্রুততার সহিত এবং নিখুঁতভাবে করা সম্ভব হচ্ছে তুলনামূলকভাবে কম রিসোর্স ব্যবহার করে। এই অ্যালগোরিদমগুলো প্রেডিক্ট করে দিচ্ছে যে একটা ঔষধ কিভাবে মানুষের বডিতে গিয়ে কাজ করবে এবং ঠিক কোন মলিকিউলটা কোন ধরনের জিন সম্বলিত মানুষের শরীরে গিয়ে ভালো কাজ করবে। 3 নাম্বার যেটা হচ্ছে ডায়াগনোসিং মেন্টাল হেলথ। মেন্টাল হেলথের যেসব পেশেন্ট আছেন, যেমন ধরেন স্কিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, তারপর অ্যাংজাইটি, বাইপোলার ডিসঅর্ডার, এই মানুষগুলোর সাথে ইন্টারভিউ নিলে সে মানুষগুলো কিভাবে কথা বলছে, তারা কয়বার চোখের পলক ফেলছে, তাদের ভয়েস কেমন হচ্ছে, তারা কিভাবে তাদের মাথা নাড়াচ্ছে, মানে তাদের অঙ্গভঙ্গি, কথা ইত্যাদি অ্যানালাইসিস করে আগে থেকেই কিন্তু রিপোর্ট জেনারেট করে দেয় একটা এআই এবং বলে দেয় যে তার এই ধরনের মেন্টাল ডিজিজ বা কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে ক্যান্সারও কিন্তু আর্লিয়ার স্টেজে ডায়াগনোসিস করা যাচ্ছে একজন মানুষের জিন অ্যানালাইসিস করে, তার ফ্যামিলি হিস্ট্রি অ্যানালাইসিস করে, তার বিভিন্ন ধরনের হ্যাবিটস অ্যানালাইসিস করে কিন্তু অ্যালগোরিদম বলে দিচ্ছে যে তার ক্যান্সার রয়েছে বা তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। একইভাবে ডায়াবেটিস ডায়াগনোসিসের ক্ষেত্রে, মানে একজন মানুষের ভবিষ্যতে ডায়াবেটিস হবে কি না সেটাও কিন্তু তার লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, কত ঘন্টা ঘুমায়, তার জেনেটিক্স কেমন, এগুলো অ্যানালাইসিস করে আগে থেকেই প্রেডিকশন করা যাচ্ছে যে এই লোকটার যখন 50 বছর হবে তখন তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 90%। এই ধরনের বর্তমানের কোনো ডায়াগনস্টিক টেস্ট কিন্তু আপনাকে এটা বলবে না
ভবিষ্যৎ প্রেডিকশন করতে পারবে না, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটি করতে পারছে। তারপরে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে হেলথ কেয়ারের সাথে হেলথ কেয়ার ম্যানেজমেন্টের একটা ব্যাপার রয়েছে, এবং এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক বিষয় থাকে। মানে কয়জন রুগীর হেলথ ইন্স্যুরেন্স আছে, তারপর রুগীদের বিল কত হবে, তারপরে ডাক্তার কি ফাঁকা আছে কিনা, একটা হাসপাতালে ডাক্তারের চেম্বারে আপনি গেলেন, তো রিসেপশনে গিয়ে তো জিজ্ঞেস করবেন আপনি যে ডাক্তারের চেম্বারে কয়জন রুগী আছে, উনি কয়টা পর্যন্ত বসেন। তো এই পুরো ইনফরমেশনগুলো কিন্তু এআই এখন কন্ট্রোল করছে। আমি একটা হসপিটালে গিয়েছিলাম, যে হসপিটালের রিসেপশনে আমি গিয়ে দেখি দুটো রোবট দাঁড়িয়ে আছে। এই রোবটগুলোর পেটের ভিতরে একটা স্ক্রিন আছে এবং রোবটগুলোর মুখ থেকে সাউন্ড বের হয়। তো সেই রোবটগুলোর মধ্যে আপনি যদি প্রেস করেন বিভিন্ন বাটন, আপনি দেখতে পাবেন যে ওই হসপিটালে ওই সময়ে কয়জন ডাক্তার চেম্বার করছে এবং কয়জন ডাক্তারের জন্য কয়জন রুগী ওয়েটিংয়ে বসে আছে, এবং আরও অনেক তথ্য আপনি পাবেন। যার ফলে রিসেপশনে যে মানুষগুলো বসতো তাদের কিন্তু চাকরি নাই, শুধু একজন মানুষ বসে আছে বিরাট এক হসপিটালের রিসেপশনে। ইন কেস যদি রোবট ঠিকমতো কাজ না করে তখন হয়তো তাকে জিজ্ঞেস করা যাবে। তো এই ধরনের কাজগুলো কিন্তু আস্তে আস্তে এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ডায়াগনোসিস। আগে তো বললামই যে এক্স রে, ফিল্ম, সিটি স্ক্যান এগুলো এআই রিপোর্ট জেনারেট করে দিচ্ছে। এছাড়াও আমাদের চোখের ভিশন ঠিক আছে কি না, তারপরে চোখে কতটুকু এরিয়া আপনি দেখেন, এত বড় একটা এরিয়া দেখা উচিত যদি আমরা সোজা তাকিয়ে থাকি, কোনো দিক দিয়ে কম দেখছেন কি না, এই বিষয়গুলো কিন্তু এখন কম্পিউটারাইজডভাবে ডায়াগনোসিস করা যাচ্ছে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ইউজ করে। তারপরে মেডিকেল এডুকেশনের ব্যাপার আছে, মানে মেডিকেলের যে শিক্ষা ব্যবস্থা সেখানেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিরাট পরিমাণে ব্যবহার হচ্ছে এবং হবে। কিছুদিন আগে আমি একটা এআই এর কনফারেন্সে জয়েন করেছিলাম, তো সেখানে তারা বলল তারা মানুষের রেয়ার ডিজিজ এবং ক্যান্সার এখনও হয় নাই কিন্তু একদম শুরুর দিকে আছে, যা বর্তমানের চিকিৎসা দিয়ে কোনোভাবেই ডায়াগনোস করা সম্ভব না। তারা মানুষের জেনেটিক সিকোয়েন্স নিয়ে সেটা অ্যানালাইসিস করে উইদিন 3 days এই রেজাল্ট তারা বলতে পারে যে তার রেয়ার ডিজিজ আছে কি নাই, অথবা তার ক্যান্সার ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে কি না। তো এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে অনেক ডেভেলপড হবে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এআইকে পরিপূর্ণভাবে ব্যবহার করার বেশ কিছু বাধা রয়েছে। প্রথম যে বাধা হচ্ছে আমাদের বর্তমান সায়েন্স কিন্তু বেশ কিছু ফ্যাক্টরের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এর মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে রিপ্রোডিউসিবিলিটি। মানে ধরেন আপনি নতুন একটা ওষুধ আবিষ্কার করলেন, এখন সেই ওষুধটি ধরেন ডায়াবেটিসের ওষুধ, সেই ওষুধ খেলে ব্লাড সুগার কমে যায়। এখন আপনি র্যান্ডমভাবে 100 জন মানুষকে নিয়ে আসলেন, আপনি সেই ওষুধটি দিলেন, দেখা গেল যে ব্লাড সুগার, তাদের আগের ব্লাড সুগার ছিল গড়ে 10, এখন ওষুধ দেওয়ার পরে হয়ে গেল 5। এই একই পরীক্ষা যদি আপনি আবার 2 দিন পরে করেন, অন্য 100 জন মানুষকে র্যান্ডমভাবে নিয়ে একই ধরনের রেজাল্ট আসতে হবে। এটা হচ্ছে রিপ্রোডিউসিবিলিটি, মানে আপনি যে জিনিসটি তৈরি করেছেন সেটা বারবার একই রেজাল্ট দিতে থাকবে। কিন্তু এআই এর ক্ষেত্রে এটা সম্ভব না। এআই যেমন চ্যাট জিপিটিকে আপনি একটা প্রশ্ন করেন, সে আপনাকে অ্যান্সার দিবে। একই প্রশ্ন আপনি আবার 1 বছর পরে গিয়ে করেন, দেখবেন আপনার অ্যান্সার ডিফারেন্ট হয়ে গিয়েছে। কারণ এই 1 বছরের মধ্যে চ্যাট জিপিটি আরও বেশি তথ্যকে গ্রহণ করে অ্যানালাইসিস করেছে এবং তার যে অ্যালগোরিদম আছে সেটাকে আরও ডেভেলপড করেছে। তো এআইকে আপনি যত বেশি ইনফরমেশন দিবেন সে তত বেশি লার্ন করতে থাকবে এবং তার ডিসিশন মেকিংটা ততই নিখুঁত হতে থাকবে, যার ফলে রিপ্রোডিউসিবিলিটি থাকবে না। এর একটি খারাপ দিক হচ্ছে আপনি যদি ভুল ডেটা দেন তাহলে সেও কিন্তু আস্তে আস্তে ভুল ডিসিশন নিতে থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশে আমরা যদি এখন থেকে এগুলো নিয়ে চিন্তা না করি, আমরা যদি মনে করি যে উন্নত দেশরা এই টেকনোলজিগুলো তৈরি করবে, একটা সময় আমরা এগুলো কিনে নিয়ে আসবো, আমাদের নিজেদের গবেষণা করার কোনোই প্রয়োজন নাই, তাহলে এটা একটা অনেক বড় ভুল হবে। কারণ উন্নত দেশে এই টেকনোলজিগুলো যে তথ্যের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে বা ম্যাচিউর হচ্ছে, সেই তথ্যগুলো আর আমাদের দেশের তথ্য কিন্তু সেম না। যেমন একটা ঔষধ একটা আমেরিকান বা ব্রিটিশ মানুষের বডিতে
ঠিক যেভাবে কাজ করবে তারা হয়তো বের করে ফেলেছে এরকম 1 লক্ষ মানুষের তথ্য দিয়ে। সেই একই ওষুধ একজন বাঙালির শরীরে কিন্তু একইভাবে কাজ নাও করতে পারে। সো আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমকে আমাদের তথ্যই কিন্তু ফিড করাতে হবে, যেন আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট সে জেনারেট করতে পারে। সো এই বিষয়ে পিছিয়ে থাকলে আসলে আমাদেরই ক্ষতি হচ্ছে। দুঃখজনক হলেও সত্যি এটাই যে বাংলাদেশের অনেক ডাক্তাররা, বিশেষ করে যারা সিনিয়র ডক্টর রয়েছেন, তারা এই ধরনের টেকনোলজি নিয়ে চিন্তাও করে না, অথবা চিন্তা করলেও তাদের নলেজ খুবই সীমিত। ইভেন আমার যারা প্রফেসর স্যাররা ছিলেন তাদের অনেকে আমি দেখেছি কয়েক বছর আগেও তারা স্মার্টফোনই ব্যবহার করতো না, কিপ্যাড যুক্ত ফোন তারা ব্যবহার করতো, কম্পিউটার তারা ঠিকমতো চালাতে পারে না। কিন্তু ভবিষ্যতের ডাক্তাররা এরকম হলে চলবে না। যতই তারা মেডিকেল নলেজে পরিপূর্ণ হোক, স্কিলফুল হোক, যাই হোক না কেন, আলটিমেটলি এই টেকনোলজিগুলো তাদেরকে ব্যবহার করতেই হবে। আদারওয়াইজ যারা এই টেকনোলজিগুলো ব্যবহার করবে তাদের থেকে অনেক পিছিয়ে পড়তে হবে। আজকাল এমন কথাও হচ্ছে যে ধরনের সার্জারিগুলো একদম রিপিটেটিভ সার্জারি, সেই সার্জারিগুলোকেও দেখা যাচ্ছে যে রোবটের মাধ্যমে করানোর একটা চিন্তাভাবনা শুরু হয়েছে। অলরেডি এরকম রোবোটিক সার্জিক্যাল টেকনিক রয়েছে, কিন্তু সেই রোবটকে মানুষই নিয়ন্ত্রণ করে, কিন্তু আস্তে আস্তে রোবট নিজে নিজেই চলবে, এই ধরনের একটা চিন্তাভাবনা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং গবেষণা চলছে। এক সময় যখন এগুলো বিভিন্ন তথ্য দিয়ে প্রমাণিত হবে যে এআই বা রোবট মানুষের মতোই পারফর্ম করছে বা মানুষের চেয়ে বেটার পারফর্ম করছে, তখন কিন্তু রুগীরা দেখা যাবে যে একজন মানুষের কাছে যাওয়ার চেয়ে একজন রোবটের কাছে যাওয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে। হয়তোবা এই বিষয়টি গ্রহণ করতে আপনার জন্য অনেক কষ্ট হতে পারে, কিন্তু এখন যারা জন্মগ্রহণ করছে তারা ছোটবেলা থেকে এগুলো দেখে বড় হবে, তাদের মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে যাবে। তাদের কাছে মানুষ এবং এআই এর মধ্যে এতটা ডিফারেন্স কিন্তু মনে হবে না। তারা যেখানে সুবিধা পাবে সেখানেই কিন্তু যাবে। এই বিষয়গুলো নিয়ে গবেষণা করার জন্য যে ধরনের লোকবল, ল্যাবরেটরি এবং পাওয়ারফুল সুপার কম্পিউটার প্রয়োজন, সেগুলো আমাদের দেশে এখন পর্যন্ত খুব বেশি নাই। আর যদি এগুলো নিয়ে কেউ গবেষণাও করে থাকেন, তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে গিয়ে এগুলো নিয়ে গবেষণা করছেন। এই মানুষগুলোকে ধীরে ধীরে দেশে ফিরিয়ে আনতে হবে এবং নিজেদের টেকনোলজি নিজেই ডেভেলপ করতে হবে। বিজ্ঞান এবং প্রযুক্তি আগামীর পৃথিবীকে গাইড করবে। যে দেশের মানুষের কাছে বেশি প্রযুক্তি এবং বিজ্ঞান রয়েছে, তারা যদি ছোট দেশও হয়ে থাকে, তারাই সবার আগে থাকবে এবং অন্য দেশদের তাদের সামনে নতি স্বীকার করতে হবে। যদি ভিডিওটির শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন।